কেমিস্ট্রি লেসনের পার্ট 2তে তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং বিভিন্ন ধরনের পরমাণু মডেল এবং তাদের সীমাবদ্ধতা নিয়ে। শুরুতেই আসি পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে ওই প্রোটন সংখ্যাকে বলা হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন আছে, সুতরাং হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। একইভাবে অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে, এই জন্য অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। অর্থাৎ কোনো একটি মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে তার সংখ্যাকে বলা হবে পারমাণবিক সংখ্যা। সাধারণত প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে বড় হাতের জেড দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। যেহেতু প্রত্যেক পরমাণুই চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জের পরিমাণ বা আধানের পরিমাণ 0, তাই পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে সেই কয়টি ইলেকট্রন থাকবে। অর্থাৎ অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর কক্ষপথে 8টি ইলেকট্রন অবশ্যই থাকতে হবে। একইভাবে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন রয়েছে, এর অর্থ হচ্ছে এই হিলিয়াম পরমাণুর কক্ষপথেও 2টি ইলেকট্রন রয়েছে। ভর সংখ্যা। কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়ে থাকে। অর্থাৎ একটি মৌলের পরমাণুতে যে কয়টি প্রোটন এবং নিউট্রন থাকবে তার যোগফলকে বলা হবে ভর সংখ্যা। ভর সংখ্যাকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। যেহেতু ভর সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, সুতরাং আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। যেমন সোডিয়ামের ভর সংখ্যা 23 এবং এর প্রোটন সংখ্যা 11। আমরা যদি এই ভর সংখ্যা 23 থেকে এই প্রোটন সংখ্যা 11 বাদ দিই তাহলে আমরা সোডিয়ামের নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এই ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা 23 এবং প্রোটন সংখ্যা 11 বিয়োগ করলে আমরা পাচ্ছি 12, অর্থাৎ সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম পাশে লেখা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি এটা আমরা জানি, এবং পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে পরমাণুর বাম পাশে ওপরের দিকে ভর সংখ্যা লেখা হয়ে থাকে এবং নিচের দিকে বাম পাশে নিচের দিকে পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা লেখা হয়ে থাকে। এইভাবে কোনো একটি মৌলকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়ে থাকে। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় মৌলের সংক্ষিপ্ত রূপ কীভাবে লিখতে হয় অথবা পরমাণুর সংক্ষিপ্ত রূপ কীভাবে লিখতে হয়, তখন আমরা এইভাবে লিখব। মৌলের নামের বাম পাশে ওপরের দিকে থাকবে ভর সংখ্যা এবং বাম পাশে নিচের দিকে থাকবে পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা হচ্ছে আমাদের হাইড্রোজেনের ভর আমরা জানি 1, এবং হাইড্রোজেনের যেহেতু প্রোটন সংখ্যা 1 অবশ্যই ইলেকট্রন সংখ্যা 1টি হবে। এক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যা কীভাবে পাবো? ভর সংখ্যা থেকে আমাদের পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা বাদ দেব। তাহলে আমরা ভর সংখ্যা 1 থেকে পারমাণবিক সংখ্যা 1 বাদ দিলে আমাদের নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 0। এই প্রশ্নটা আমাদের হরহামেশাই এমসিকিউ প্রশ্নে এসে থাকে যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত, এক্ষেত্রে উত্তর হবে 0। এবং এই হাইড্রোজেনকে আমরা যদি এখন সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে চাই এই ক্ষেত্রে আমাদের ওপরে লিখতে হবে ভর সংখ্যা এবং বাম পাশে নিচের দিকে লিখতে হবে পারমাণবিক সংখ্যা। একইভাবে আমরা যদি হিলিয়ামের দিকে খেয়াল করি, আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 এবং হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4 থেকে আমরা যদি পারমাণবিক সংখ্যা 2 বাদ দেই তাহলে আমরা পাচ্ছি নিউট্রন সংখ্যা 2, অর্থাৎ হিলিয়ামের নিউট্রন সংখ্যা 2। এবং যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 2, অবশ্যই হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা অবশ্যই 2 হবে। এবং সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে গেলে আমাদের মৌলটির বাম পাশে ওপরের দিকে থাকবে ভর সংখ্যা 4 এবং বাম পাশে নিচের দিকে থাকবে প্রোটন সংখ্যা 2। এখন আসি রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। মডেলটি ছিল যে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে, যেমনটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এখানে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং ইলেকট্রন এখানে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন রয়েছে।
নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম স্বীকার্য অনুসারে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কেন্দ্র এবং এর নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। অর্থাৎ এখানে যে নিউক্লিয়াসটা রয়েছে তার ভিতরে আমাদের প্রোটন অবস্থিত, এবং নিউক্লিয়াসের বাইরে যে আমরা ঘুরতে দেখতেছি যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর প্রায় শূন্যের কাছাকাছি, সেজন্য শূন্য ধরা হয়, সুতরাং কাজে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা জানি ইলেকট্রনের ভর খুবই নগণ্য, এবং ইলেকট্রন বাদে পরমাণুতে শুধুমাত্র কণা থাকে প্রোটন এবং নিউট্রন। যেহেতু ইলেকট্রনের ভর খুবই নগণ্য, সুতরাং পরমাণুর ভর বলতে প্রোটন এবং নিউট্রনের ভরকেই বুঝিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য অনুসারে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। আমরা এখানে দেখতে পাচ্ছি পরমাণুর মডেলটা অনেক বড়, কিন্তু তার তুলনায় নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র। সে কথা এখানে বলা হয়েছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর কেন্দ্র এবং তার চারপাশে যে কক্ষপথগুলো রয়েছে রাদারফোর্ড মডেল অনুসারে তার অধিকাংশ স্থানই ফাঁকা। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে পৃথিবী, মঙ্গল গ্রহ, বৃহস্পতি যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরতেছে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ সে একইভাবে ঘোরে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। অর্থাৎ নিউক্লিয়াসে যদি 5টি প্রোটন থাকে, সেক্ষেত্রে নিউক্লিয়াসের বাইরে অবশ্যই 5টি ইলেকট্রন থাকবে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের বিপরীত, অর্থাৎ ইলেকট্রনের চার্জ ঋণাত্মক এবং প্রোটনের চার্জ ধনাত্মক, এবং দুটোর সংখ্যা সমান, সেহেতু পরমাণুর সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। রাদারফোর্ড পরমাণু মডেলের চতুর্থ স্বীকার্য অনুসারে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। যেহেতু প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জধর্মী এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জধর্মী, সুতরাং এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল রয়েছে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, অর্থাৎ এই আকর্ষণ বল এই কক্ষপথ থেকে কেন্দ্রের দিকে, নিউক্লিয়াসের দিকে, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘোরে, ইলেকট্রনও সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে থাকে। আমাদের এই 4টি ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। এই মডেলটি, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয় বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়ে থাকে। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়ার সম্পর্কে ধারণা দেন। এজন্য এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে। রাদারফোর্ডই সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা 1, এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। অর্থাৎ ইলেকট্রন বৃত্তাকার পথে নাকি উপবৃত্তাকার পথে ঘুরছে সে সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড পরমাণু মডেলে দেওয়া নেই। সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো চার্জ বা আধান নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ রয়েছে। অর্থাৎ প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, কিন্তু সৌরজগতের যে সূর্য এবং অন্যান্য যে গ্রহ রয়েছে তাদের কোনো চার্জ নেই। সুতরাং রাদারফোর্ড যে সৌর মডেলের সাথে পরমাণু মডেলের তুলনা করেছে সেটি ঠিক নয়। একের অধিক, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে চারদিক থেকে পরিভ্রমণ করে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে
এবং একসময় সেটি নিউক্লিয়াসের উপরে পতিত হবে। এখানে আমরা চিত্রে যেভাবে দেখতে পাচ্ছি এইভাবে একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হবে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হওয়ার অর্থই হচ্ছে পরমাণুর অর্থাৎ যে কক্ষপথ এবং ইলেকট্রনের ঘূর্ণন এ সম্পর্কের কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু প্রকৃতিতে সেটা না, প্রকৃতপক্ষে সেটা না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেল সঠিক নয়। বোর পরমাণু মডেল, এই মডেলের প্রথম স্বীকার্য হচ্ছে পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে। অর্থাৎ রাদার পরমাণু মডেল পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কী ধরনের কক্ষপথে ঘোরে সে সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেল অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা শেল বলা হয়ে থাকে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ যখন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন যখন ঘোরে অর্থাৎ ঘুরতে থাকে, এই সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করবে না এবং বিকিরণও করবে না। এবং শক্তিস্তরগুলোকে n=1, 2, 3 ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ n=1 হলে আমরা সেই শক্তিস্তরকে কে শক্তিস্তর, n=2 হলে সেই শক্তিস্তর আমরা বলে থাকি m শক্তিস্তর, এবং n=4 হলে আমরা সেই শক্তিস্তরকে বলে থাকি n প্রধান শক্তিস্তর। বোর পরমাণু মডেল অনুসারে দ্বিতীয় স্বীকার্যটি হচ্ছে কোনো শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে আমাদের m হচ্ছে ইলেকট্রনের ভর এবং r হচ্ছে যে কক্ষপথ বা শক্তিস্তর ইলেকট্রন পরিভ্রমণ করছে তার ব্যাসার্ধ, এবং v হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তিস্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, এবং h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং এর মান হচ্ছে 6.626 এবং n হচ্ছে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে যে শক্তিস্তরের n এর মান কম সেই শক্তিস্তর নিম্ন শক্তিস্তর, এবং যে শক্তিস্তরের n এর মান বেশি সেই শক্তিস্তরকে উচ্চতর শক্তিস্তর হিসেবে পরিচিত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের কাছাকাছি একটি শক্তিস্তর রয়েছে, সেখানে আমাদের দেখতে পাচ্ছি n=1 অর্থাৎ এটা হচ্ছে নিম্নতর শক্তিস্তর, এবং ওপরে দেখতে পাচ্ছি n=2 অর্থাৎ n এর মান এই ক্ষেত্রে বেশি, এবং এই শক্তিস্তরকে বলা হবে উচ্চতর শক্তিস্তর। বোর পরমাণু মডেল অনুসারে তৃতীয় স্বীকার্যটি হচ্ছে কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষিত বা বিকৃত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে যায় তখন শক্তি শোষিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন নিম্নতর শক্তিস্তর থেকে উপরিউক্ত শক্তিস্তরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে নিম্ন শক্তিস্তর থেকে উপরিউক্ত শক্তিস্তরে যাওয়ার সময় ইলেকট্রন শক্তি শোষণ করে থাকে। একইভাবে যখন ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিচের শক্তিস্তরে আসবে সেই ক্ষেত্রে ইলেকট্রন শক্তি বিকিরণ করবে, এবং এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ hμ = hc/λ। এক্ষেত্রে আমাদের c হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ এবং μ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এবং একে হার্জ দ্বারা প্রকাশ করা হয়, এবং এর একক হচ্ছে হার্জ। ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়ে থাকে। বোর পরমাণু মডেলের সাফল্য। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তিস্তর আকার সম্পর্কে কোনো কথা বলা হয় নাই, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে। অর্থাৎ এখানে ইলেকট্রনের কক্ষপথের আকার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। বোর পরমাণু মডেলের দ্বিতীয় সাফল্য হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে সম্পর্কে কোনো কথা বলা হয় নাই, কিন্তু আমরা বোর পরমাণু মডেলের
তৃতীয় স্বীকার্য অনুসারে দেখি, যখন ইলেকট্রন শক্তি শোষণ করে তখন নিম্ন শক্তি স্তর থেকে উপরিউক্ত শক্তি স্তরে যায়। একইভাবে যখন পরমাণু উপরিউক্ত শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অর্থাৎ হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করা যায়। রাদারফোর্ড পরমাণু মডেলের মতো বোর পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন বোর পরমাণু মডেলের সাহায্যে শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা করা যাবে, অর্থাৎ যে সকল পরমাণুর ইলেকট্রন সংখ্যা একটি, শুধুমাত্র সেই সকল পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। কিন্তু সাধারণত আমরা জানি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থাকতে পারে। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে ইলেকট্রন গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু আমরা যখন শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে আরও গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে পরমাণু ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে।